তেরো শতকে দিল্লিতে ঘটে যাওয়া এক নির্মম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা, যেখানে রানী পদ্মাবতীকে পাওয়ার জন্য দিল্লির খিলজি বংশের রাজা আলাউদ্দিন পুরো মুবারকে দখল করতে পরিকল্পনা করে। কিন্তু বীরাঙ্গনা পদ্মাবতী কিভাবে এই জানোয়ারের হাত থেকে নিজের রাজ্য এবং ইজ্জতকে বাঁচিয়েছিলেন, তার ছিল স্বামীর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। এমনকি বলা হয় এই রানী পদ্মাবতীকে পরবর্তীতে দিল্লির লোকজন দেবী হিসেবে পুজো করত। হ্যাঁ, এমনই একটা অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি আজ। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো মুভির কাহিনী শুরু হয় ১৩ শতকে আফগানিস্তান দেশকে দেখানোর মাধ্যমে। এখানে খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি তিনি সিংহাসন দখল করার জন্য যোজনা বানাতে শুরু করেন। আর সেই সময়কালে জালালউদ্দিনের ভাইয়ের ছেলে আলাউদ্দিন এসে হাজির হয়। আর আলাউদ্দিন তার কাকার জন্য উপহার স্বরূপ একটি তিতুল মুরগি নিয়ে আসেন, যা আসলে জালালউদ্দিনের মেয়ে মেহরুন্নেসার অনেক পছন্দের একটা প্রাণী ছিল। জালালউদ্দিন বলে যে তুমি আমার মেয়ের ইচ্ছা পূরণ করেছ, এবার তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতেই রাজি আছি, তাই মন খুলে তুমি আমার কাছ থেকে যা খুশি চেয়ে নাও। আলাউদ্দিন তার উপহার স্বরূপ জালালউদ্দিনের মেয়ে মেহরুন্নেসাকে চায়। আর অবশেষে জালালউদ্দিন তার সেই দাবি খুশি মনে মেনে নেয় এবং খুব ধুমধাম করে মেহরুন্নেসার সাথে আলাউদ্দিনের বিবাহ দেওয়া হয়। মুভির কাহিনী এবার সেখান থেকে শিফট হয়ে আমাদের সিংহল প্রদেশকে দেখানো হয়, যেখানে আমরা রাজকুমারী পদ্মাবতীর সাথে পরিচিত হই। এই পর্যায়ে আমরা রাজকুমারীকে একটি জঙ্গলের মধ্যে শিকার করতে দেখতে পাই। শিকার করাকালীন রাজকুমারী সেই স্থানে অন্য কারো উপস্থিতি অনুভব করেন, আর একটি তীর সেই অদৃশ্য পথ দিয়ে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারেন। রাজকুমারী সেই তীর দেখতে গেলে সেখানে গিয়ে তিনি দেখতে পান তার ছোড়া তীর এক ব্যক্তির শরীরকে ভেদ করে গিয়েছে। আর এখানে রাজকুমারী পদ্মাবতীর সাথে প্রথমবারের মতো রতন সিং এর সাথে দেখা হয়। মহারাজা রতন সিং তার প্রথম স্ত্রীর ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে সিংহলে মুক্ত সংগ্রহ করার জন্য এসেছিলেন। এই পর্যায়ে রাজকুমারী পদ্মাবতী রতন সিং এর সেবা সুস্থতা শুরু করেন, আর কিছুদিনের মধ্যে রতন সিং পুরোপুরি সুস্থ হয়ে যায়। মহারাজা রতন সিং সুস্থ হয়ে যাওয়ার পরে পদ্মাবতী তার জন্য উপহার স্বরূপ সিংহলের মুক্ত আনেন। এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে রতন সিং এবং রাজকুমারী পদ্মাবতী একে অপরকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। এরপর রতন সিং পদ্মাবতীকে বিবাহের জন্য প্রস্তাব দেয়, আর অবশেষে রতন সিং এর সাথে পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হয়। পদ্মাবতী স্বামী রতন সিং এর সাথে মিবার্ডের দেশে রওনা দেয়। এদিকে সেখানে চিরতরে রানী পদ্মাবতীর আগমন ঘটে, আর অন্যদিকে দিল্লিতে জালালউদ্দিনের হাত ধরে খিলজি সাম্রাজ্যের সূচনা হয়। কিন্তু সেই সময় আলাউদ্দিনের নজর পড়ে সেই সিংহাসনে বসার পর জালালউদ্দিন প্রথমবারের মতো চিন্তিত হয় মঙ্গোলা আক্রমণকে কেন্দ্র করে। আর কিছু সময় পরই আলাউদ্দিন মঙ্গোলা আক্রমণ করে, যেখানে আলাউদ্দিন তার কুশলতার সাহায্যে মঙ্গোলাদের সেই যুদ্ধে পরাজিত করে দেয়। এবার সেই সময় একদিন আলাউদ্দিন জালালউদ্দিনকে না বলে দেবগিরি নামক একটি নগরে হামলা করে। সে সেই নগরকে লুণ্ঠন করে তার আয়ত্তে করে নেয় এবং সে সেখানকার রাজকুমারীকে বন্দী করে নেয়। আর সেখান থেকে তিনি দিল্লিতে ফিরে না এসে কারাপ্রদেশে চলে যায়। এবার জালালউদ্দিন যখন সেই খবর পায় তিনি সোজা কারাপ্রদেশে চলে যান, যেখানে জালালউদ্দিন আলাউদ্দিনের জন্য উপহার হিসেবে এক গোলাম মালিক কাফরকে নিয়ে আসে। জালালউদ্দিন বলেন যে এই গোলাম তোমার সমস্ত কথা শুনে চলবে। এবার মালিক কাফরের পরীক্ষা নিতে আলাউদ্দিন মালিক কাফরকে জালালউদ্দিনের দুই পরামর্শদাতাকে মারার আদেশ দেয়, যে কথায় জালালউদ্দিন হেসে ওঠে। কিন্তু এক পলকের মধ্যেই মালিক কাফর সেই দুই সেনাপতিকে মেরে ফেলে। মালিক কাফরের প্রভুভক্তির দৃষ্টান্ত দেখে আলাউদ্দিন ভীষণ খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থানে আলাউদ্দিন জালালউদ্দিনকেও মেরে ফেলতে বলেন। খিলজি শাসক জালালউদ্দিনের সাথে বেইমানি করে আলাউদ্দিন খিলজি সিংহাসনে নিজের আধিপত্য বিস্তার করেন। আলাউদ্দিনের এই নৃশংসতা দেখে খিলজি সাম্রাজ্যের সবাই অবাক হয়ে যায় এবং তার স্ত্রী মেহরুন্নেসারও বলার মতো কোনো ভাষা থাকে না। আর সেই সময় থেকে দিল্লির সিংহাসনে আলাউদ্দিনের আগমন ঘটে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে মহারানী পদ্মাবতী মেবারে আগমনের পরে এই নবদম্পতি মেবারের রাজপুরোহিত রাঘব চেতনের আশীর্বাদ নিতে পৌঁছায়, যেখানে রাঘব চেতনের খারাপ নজর রানী পদ্মাবতীর উপরে গিয়ে পড়ে। রানীর বুদ্ধিমত্তা এবং তার সৌন্দর্যে রাঘব চেতন মহারানী পদ্মাবতীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, যার ফলস্বরূপ যখন এক রাতে পদ্মাবতী এবং রতন সিং একান্ত ঘনিষ্ঠ অবস্থায় থাকেন, তখন রাঘব চেতন তাদের লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করেন। যখন মহারানী পদ্মাবতী এবং রতন সিং সেই ব্যাপারটা বুঝতে পারেন যে কেউ তাদেরকে লুকিয়ে দেখছে, তখনই তিনি সেই উদ্দেশ্যে একটা চাকু ছুঁড়ে দেন এবং সেই জায়গায় গিয়ে পৌঁছালে তারা কাউকেই দেখতে পায় না। কিন্তু চাকুতে লেগে থাকা রক্ত এবং বাতাসে চন্দনের সুগন্ধ দেখে রানী পদ্মাবতী এবং রতন সিং বুঝে যায় যে এই ঘৃণিত কাজ রাঘব চেতনের। তাই সঙ্গে সঙ্গে রতন সিং তার সেনা দিয়ে রাঘব চেতনকে ঘিরে ফেলে। এবার রাঘব চেতনের হাতে ক্ষত দেখে রতন সিং সেই বিষয়টি নিশ্চিত হয়ে যায়
রতন সিং রাঘব চেতনকে বলে, আমি তো আপনাকে চন্দন ভেবে কপালে লাগিয়েছিলাম, কিন্তু আপনি তো আসলে চন্দন গাছে জড়িয়ে থাকা বিষাক্ত সাপ। তো সাজাস্বরূপ রাঘব চেতনকে মেবার রাজ্য থেকে বহিষ্কার করা হয়। যে অপমানের কারণে রাঘব চেতন চিৎকার করে বলে যায় যে তার এই অপমানের বদলা পুরো মোবারকে শোধ করতে হবে। এরপর মোবার ত্যাগ করার পরে রাঘব চেতন দিল্লিতে চলে যায়। এবার এইদিকে একদিন আলাউদ্দিন যখন তার স্ত্রী মেহরুন্নেসার সাথে সময় কাটাতে শুরু করে, ওই সময় হঠাৎ করে তিনি এক অদ্ভুত বাঁশির শব্দ শুনতে পান। আর আলাউদ্দিন মালিক কাফরকে বলে যে এই বাঁশির সুর বাজাচ্ছে, কালকে যেন আমার কক্ষে তাকে পাঠানো হয়। পরের দিন রাঘব চেতন আলাউদ্দিন খিলজির সাথে সাক্ষাৎ করে। আলাউদ্দিন রাঘব চেতনের গুণের প্রশংসা করেন এবং রাঘব চেতন আলাউদ্দিনকে একবার দেখামাত্র তার অতীত জীবন থেকে শুরু করে তার ভবিষ্যতের সবকিছুই বলে দেয়। রাঘব চেতন তাকে আরও বলে যে আপনি দ্বিতীয় সিকান্দার হয়ে সমগ্র বিশ্বকে রাজত্ব করবেন, তবে তা তখনই সম্ভব হবে যদি সেই মায়াসর্পিণী নারী আপনার জীবনে থাকে। আলাউদ্দিন বলে, এরকম সুন্দরী নারীর বর্ণনা শুধুমাত্র রূপকথার কাহিনীতেই পাওয়া যায়, এটা বাস্তব জীবনে কখনোই সম্ভব নয়। এটা শুনতে পেয়ে রাঘব চেতন বলে, আপনি যদি জীবনে এই নারীকে একবার দেখেন তাহলে আপনি আপনার নিজের দৃষ্টিকে বিশ্বাস করতে পারবেন না। যদি সেই নারীকে আপনি হাসিল করতে পারেন তবে সমগ্র মোবার আপনার, আর সেই সঙ্গে সঙ্গে সমগ্র হিন্দুস্থানও আপনার। রানী পদ্মাবতীর সৌন্দর্যের বিবরণ দিয়ে রাঘব চেতন আলাউদ্দিনের মনে রানীর প্রতি লোভ সৃষ্টি করে দেয়। এরপরেই আলাউদ্দিন খিলজি মোবারের রাজা রতন সিংকে তার পরিবার নিয়ে দিল্লিতে আমন্ত্রণ করে। এই আতিথেয়তা স্বীকার করার মাধ্যমে মোবার চিরকাল দিল্লির সুলতানের সুরক্ষায় থাকবে। কিন্তু মহারাজা রতন সিং আলাউদ্দিনের সেই নিমন্ত্রণ অগ্রাহ্য করে আর আলাউদ্দিনের দূতকে অপমান করে সেখান থেকে পাঠিয়ে দেয়, যার ফলস্বরূপ আলাউদ্দিন খিলজি তার সৈন্য নিয়ে মোবার আক্রমণ করে দেয়। কিন্তু চিত্তরের দেয়াল ভেঙে ভিতরে পৌঁছানো খিলজি সৈন্যদের কাছে অসম্ভব হয়ে পড়ে, আর যে কারণে আলাউদ্দিন তার সৈন্যদেরকে নিয়ে মোবারের সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে তাঁবু খাটিয়ে সেখানেই থেকে যায়। এর ফলে রতন সিংয়ের কেল্লা থেকে কেউ বাইরে আসতে পারে না, আর না আলাউদ্দিনের কোনো সৈন্য কেল্লার ভেতরে প্রবেশ করতে পারে। মরুভূমির উত্তপ্ত বালিতে আলাউদ্দিনের সৈন্যদের অবস্থা খারাপ হয়ে যায়, তাই সেই সৈন্যরা দিল্লিতে ফিরে যাওয়ার মনস্থির করে। কিন্তু সেই মুহূর্তে আলাউদ্দিন তার রাজনীতি এবং কুশলতার সাহায্যে তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে তার সৈন্যদের মনে দেশত্ববোধ জাগিয়ে তাদেরকে একত্রিত করে নেয়। কিছু সময় পরে মোবারে হোলির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আর রাঘব চেতন আলাউদ্দিনের হোলির উৎসবের আসল মুহূর্ত তুলে ধরেন। রাঘব চেতন বলেন যে এই উৎসবের মধ্যে মানুষরা তাদের শত্রুদেরকে ভুলে আপন করে নেয়। তো আলাউদ্দিন সেই পলিসিকে কাজে লাগিয়ে মালিক কাফুরকে মহারাজা রতন সিং এর কাছে পাঠিয়ে সন্ধি করার প্রস্তাব দেয়। মহারাজা রতন সিং সেই প্রস্তাব মেনে নেয় এবং সেই সঙ্গে তিনি তার দুটি শর্ত রাখেন। প্রথম শর্ত অনুযায়ী সন্ধি করার জন্য আলাউদ্দিনকে একা মোবারে আসতে হবে এবং সেই সঙ্গে আলাউদ্দিনের সমস্ত সৈন্যদেরকে দিল্লিতে ফেরত যেতে হবে। তো আলাউদ্দিন সেই শর্ত মেনে রতন সিং এর সাথে দেখা করতে একাই মোবারে চলে যায়। এবার গল্পগুজব করে খাবার শেষে আলাউদ্দিন রতন সিংকে বলে সে রানী পদ্মাবতীর সাথে দেখা করতে চায়, যে কথায় রাজা রতন সিং রেগে গিয়ে আলাউদ্দিনের ঘাড়ে তলোয়ার রেখে দেয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। সেই উত্তপ্ত পরিস্থিতি দেখে মোবারকে বাঁচানোর জন্য রানী পদ্মাবতী আলাউদ্দিনের সামনে আসার ডিসিশন নেয়, কিন্তু রানী পদ্মাবতী আলাউদ্দিনের সামনে সরাসরি আসেন না। রানী পদ্মাবতী একটি আয়নার সামনে তার প্রতিবিম্ব আলাউদ্দিনকে দেখায়, কিন্তু যেহেতু পদ্মাবতী তার হাতে কাঠের চন্দনের ধোঁয়াযুক্ত একটি প্রদীপ ধরে রাখেন, সেই কারণে আয়নার সামনে আসলেও আলাউদ্দিন পদ্মাবতীর চেহারা স্পষ্টভাবে দেখতে পায় না, আর মুহূর্তের মধ্যে সেই আয়নায় পর্দা পড়ে যায়। আলাউদ্দিনকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়। সেখান থেকে যাবার পূর্বে আলাউদ্দিন রতন সিংকে মোবারে তার তাঁবুতে অতিথি আপ্যায়ন নিতে আসার জন্য বলে, আর রতন সিংও তার কথা মতো সেই তাঁবুতে যায়। আলাউদ্দিন রতন সিংকে বন্দি বানিয়ে নেয়। এই জায়গায় রতন সিং রাঘব চেতনকে দেখতে পায়, যেটা দেখার পর রতন সিং সবকিছু বুঝতে পারে। আলাউদ্দিন রানী পদ্মাবতীকে একটি পত্র লিখে পাঠায় এবং সেই পত্রে তিনি লেখেন যদি মোবার তাদের মহারাজাকে ফিরে পেতে চায় তবে রানী পদ্মাবতী যেন দিল্লিতে চলে আসে। আর রানী পদ্মাবতী তার স্বামীর সুরক্ষার কথা চিন্তা করে দিল্লিতে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু রানী আলাউদ্দিনের কাছে কয়েকটি শর্ত রাখে। সেই শর্ত অনুযায়ী রানী বলেন যে তিনি 800 দাসীর সঙ্গে দিল্লিতে আসবেন, আর দিল্লিতে পৌঁছানো মাত্রই তিনি প্রথমে তার স্বামীর সঙ্গে দেখা করবেন, আর মোবার থেকে পালকি তখনই দিল্লির উদ্দেশ্যে রওনা দিবে যখন রাঘব চেতনের মাথা কেটে তা মোবারে পাঠানো হবে। এবার আলাউদ্দিন খিলজি রাঘব চেতনের সাথে বেইমানি করে রানীর সমস্ত শর্ত মেনে নেয় এবং মোবারের রানী পদ্মাবতীকে উপহার স্বরূপ রাঘব চেতনের মাথা পাঠিয়ে দেয়। এদিকে রানী পদ্মাবতী তার 800 দাসীদেরকে নিয়ে পালকি করে দিল্লিতে এসে পৌঁছায়।
যেখানে আলাউদ্দিনের স্ত্রী মেহরুন্নেসা রানী পদ্মাবতীকে স্বাগত জানায়। দিল্লিতে আসার পর রানী পদ্মাবতী প্রথমে তার স্বামী রতন সিং এর সাথে দেখা করে, যেখানে রতন সিং পদ্মাবতীকে দিল্লিতে আসার কারণে অপমান করে, কিন্তু পদ্মাবতী বলে যে এই মুহূর্তে মোবারে আপনার প্রয়োজন সব থেকে বেশি। যাই হোক, শর্ত অনুযায়ী মহারাজা রতন সিংকে মুক্ত করে দেওয়া হয়। এদিকে আলাউদ্দিনের স্ত্রী মেহরুন্নেসা তার স্বামী আলাউদ্দিনের নৃশংসতার ব্যাপারে পরিচিত ছিল, যে কারণে তিনি পদ্মাবতী এবং মহারাজা রতন সিংকে সাহায্য করার জন্য তৎপর হয়ে ওঠেন। দিল্লি থেকে পালিয়ে যাওয়ার জন্য মেহরুন্নেসা তাদের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান দেন, আর সেই রাস্তা দিয়ে সে তাদেরকে দিল্লি ছেড়ে নোবার যাওয়ার জন্য বলে দেন, কিন্তু তাতে রতন সিং রাজি হন না। তিনি বলেন যে রাজপুত কখনো পিঠ দেখিয়ে চোরের মতো পালাতে শিখেননি, যদি যেতেই হয় তবে আমি আলাউদ্দিনের সাথে দেখা করে যাব। তারপরে রতন সিং আলাউদ্দিনের সাথে দেখা করতে যায়। আলাউদ্দিন সেই সময় আহত থাকার কারণে ঠিকভাবে চলাচল করতে পারছিল না, আর সেই সময় আলাউদ্দিনের সমস্ত সৈনিকরা নামাজ পড়তে ব্যস্ত থাকায় আলাউদ্দিনের দরবারে সেই সময় আলাউদ্দিন একাই ছিলেন। আলাউদ্দিন রতন সিংকে বলে যে আজ তোমার কাছে সময় এবং সুযোগ দুটোই আছে, পারলে আজই তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আজকের পর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী হবে মোবার। রতন সিং বলে যে অসহায় এবং আহতদের হামলা করার নীতি রাজপুত্রের রক্তে নেই। আলাউদ্দিন বলে যে যুদ্ধ এবং ভালোবাসায় কোনো রীতিনীতির গুরুত্ব নেই। রতন সিং এবার আলাউদ্দিনকে রণভূমিতে নিমন্ত্রণ জানিয়ে বলে যে আমি আজকে তোমার মহল থেকে তোমার সামনে আমার রানীকে নিয়ে চলে যাচ্ছি, ক্ষমতা থাকলে তুমি আমাকে আটকাও। যে কথা শুনে আলাউদ্দিন রতন সিং এবং রানী পদ্মাবতীকে ধরার ফরমান জারি করেন। এদিকে গোপন সুড়ঙ্গ দিয়ে রানী পদ্মাবতী এবং রতন সিং দিল্লি ত্যাগ করে মোবারের উদ্দেশ্যে রওনা দেয়। ফরমান জারি হবার পরে যখন আলাউদ্দিনের সৈনিকরা পদ্মাবতী এবং রতন সিংকে ধরার জন্য সেখানে যায়, তখন তাদের সামনে 800 দাসী চলে আসে, যারা কিনা রানী পদ্মাবতীর সাথে পালকি করে এসেছিল, কিন্তু আসলে তারা কোনো দাসী ছিল না, তারা ছিল মোবারের রাজপুত যোদ্ধা, যারা দাসীর ছদ্মবেশে সেখানে এসেছিল। তো তারপর তাদের সঙ্গে আলাউদ্দিনের সৈনিকদের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর অন্যদিকে মহারাজা রতন সিং এবং রানী পদ্মাবতী সুরক্ষিতভাবে মোবারে পৌঁছে যায়। এইসবের মধ্যে আলাউদ্দিন জানতে পারে যে তার স্ত্রী মেহরুন্নেসা পদ্মাবতী এবং রতন সিংকে পালাতে সাহায্য করেছে, আর যে কারণে আলাউদ্দিন তার স্ত্রী মেহরুন্নেসাকে কারাগারে পাঠিয়ে দেয়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। রানী পদ্মাবতী পুজো করাকালীন তার কাছে বড় রানী এসে জানায় যে আলাউদ্দিন তার দ্বিগুণ সেনা নিয়ে দিল্লি থেকে মোবারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রানী পদ্মাবতী সেখানে যাবার পরে আলাউদ্দিনের পত্র পৌঁছায়। রানী পদ্মাবতী সেই পত্রটি পড়ে নেয়, তারপর সে পত্রটিকে আগুনে পুড়িয়ে দেয়। এদিকে আলাউদ্দিন খিলজি পদ্মাবতীর জন্য অপেক্ষা করতে শুরু করে, আর অন্যদিকে রাজা রতন সিং যুদ্ধক্ষেত্রে যাবার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। যুদ্ধক্ষেত্রে যাবার আগে রানী পদ্মাবতী রতন সিংকে বলে, আমি আপনার অনুমতি ছাড়া তো মরতেও পারবো না, তাই রানী মহারাজার থেকে জোহর করার অনুমতি চায়। আর মহারাজা রতন সিং তাকে সেই অনুমতি দিয়ে দেয়। রানী পদ্মাবতী রতন সিংকে যুদ্ধের সকল সরঞ্জাম পরিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে যাবার জন্য প্রস্তুত করতে থাকে। আর এদিকে ইতিমধ্যে আলাউদ্দিন সেনাদের সাহায্যে মোবারের সুদীর্ঘ প্রাচীর ভাঙার ব্যবস্থায় নেমে পড়ে। অবশেষে দুই পক্ষ যুদ্ধক্ষেত্রে আসে। রতন সিংয়ের সৈন্য যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য মহারাজের কাছ থেকে অনুমতি চায়, কিন্তু রতন সিং জানায় যে এই যুদ্ধ শুধুমাত্র আলাউদ্দিন আর আমার মধ্যে, তাই আগে আমি একাই অগ্রসর হব। আর অন্যদিকে আলাউদ্দিন একাই যুদ্ধক্ষেত্রে নামে। আলাউদ্দিনের সাথে যুদ্ধ করার সময় মহারাজা রতন সিং এক সময় তাকে নিরস্ত্র করে দেয়। আর আলাউদ্দিনের উপর হামলা করার ঠিক আগের মুহূর্তেই মালিক কাফর যুদ্ধের নীতি ভেঙে পিছন থেকে রতন সিংকে তীরবিদ্ধ করে, যে কারণে রতন সিং ঘটনাস্থলে শহীদ হয়ে যায়। এদিকে মহারানী পদ্মাবতীর কাছে খবর আসে যে মহারাজা রতন সিং যুদ্ধে শহীদ হয়েছেন, যে কথায় রানী ভেঙে পড়ার পরিবর্তে মনোবল শক্ত করেন আর মোবারের সমস্ত মেয়েদেরকে জোহর করার জন্য তৈরি করেন। মহারানী পদ্মাবতী বলেন যে শত্রুপক্ষ আমাদের শরীর তো দূরের কথা, আমাদের ছায়াও নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে না, আর এটাই হবে আলাউদ্দিনের সব থেকে বড় পরাজয়। আর পদ্মাবতীর সেই কথায় মহল্লার সমস্ত মেয়েরা জোহর করার প্রস্তুত হয়ে পড়ে। মহলের এক জায়গায় অগ্নিকুণ্ড বানানো হয়, যেখানে জোহরের পূর্বের রীতি চলতেই থাকে। আর আলাউদ্দিন মহলের ভেতরে পৌঁছে যায়, কিন্তু সেই সময় মহলের মহিলারা তার রাস্তা অবরোধ করে। মেয়েরা তার উপরে জ্বলন্ত কয়লা ছুঁড়তে শুরু করে। আর এদিকে জোহরের পূর্বের রীতি সমাপ্ত করার পরে বীরঙ্গনা পদ্মাবতী অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে যেতে শুরু করে।
আলাউদ্দিন সমস্ত বাধা অতিক্রম করে পদ্মাবতীর কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার আগে তার চোখের সামনে মহারানী পদ্মাবতীর সাথে মুবারের সমস্ত মহিলারা সেই অগ্নিকুণ্ডে নিজেদেরকে সমর্পণ করে দেয়। আর সেই সঙ্গে আলাউদ্দিনের রানী পদ্মাবতীকে পাওয়ার সেই স্বপ্ন চিরতরে অগ্নিকুণ্ডে বিলীন হয়ে যায়। আর যে কারণে আলাউদ্দিন এই যুদ্ধে জিতে গিয়ে পরাজয় বরণ করে। আর এই পর্যায়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।